আমরা ক্লাস স্টার্ট করছি আজকে। ফার্স্ট একটা নাম্বার 1 যদি আমরা দেখি, নাম্বার 1 এরটা আমাদের বলছে যে কোনো অংশীদারি ব্যবসায় দুই বন্ধুর মূলধনের অনুপাত দিয়েছে 3:4। তো নাম্বার 1 বলছে যে মূলধনের অনুপাত হচ্ছে কত না 3:4। তো লিখি সেটা। তো এখান থেকে আমরা মূলধনটা ধরতে পারি। ধরি তাদের মূলধন একজনের হচ্ছে 3x টাকা আর আরেকজনের হচ্ছে 4x টাকা। এবার আমাকে প্রশ্ন করেছে তাদের লভ্যাংশের অনুপাতটা কিন্তু চেঞ্জ হয়েছে 4:3। তাহলে বলছে কে কত সময় ধরে খাটিয়েছে। তো আমরা যদি ধরে নিই যে ধরি প্রথম জন T1 মাস ও দ্বিতীয় জন T2 মাস টাকা খাটিয়েছে। ঠিক আছে, তাহলে তাদের মূলধন অনুপাত কত হওয়া উচিত? 3 into T1 is to 4. 3x into T1 is to 4x is to into T2. ঠিক। তা সুতরাং তাদের মূলধনের অনুপাত (3x into T1 is to 4x into T2। তো যেটা মূলধনের অনুপাত সেটাই তো লভ্যাংশের অনুপাত নাকি? তো প্রশ্নানুসারে আমরা কি বলতে পারি, তাদের যেটা মূলধনের অনুপাত অর্থাৎ 3x into T1 is to 4x into T2 and that is equal to কত? 4:3। এখান থেকে আমরা T1 আর T2 মান বের করব। প্রথমে আমরা যদি বাঁ দিকেরটার দিকে তাকাই, তাহলে এখানে একটা x আছে, এখানেও একটা x আছে, তাহলে অনুপাত যেহেতু আছে দুটো x অমিট হয়ে যাবে। তাহলে এখানে পড়ে থাকে 3T1 বাই 4T2, এদিকে পড়ে আছে 4/3। যদি জাস্ট ক্রস মাল্টিপ্লিকেশন করব না, মানে এইখানকার যে 4 সেটা যাবে এইখানে আর এখানকার যে 3 সেটা আসবে এইখানে। বোঝা যাচ্ছে? তাহলে তুলে দিই, পাঠিয়ে দিই এগুলোকে। তাহলে আমরা যেটা বের করতে চাই দ্যাট ইজ T1 বাই T2 দ্যাট ইজ ইকুয়াল টু, তাহলে 4 into 4 divided by 3 into 3 that is 16/9। তাহলে T1 বাই T2 যদি 16/9 হয় তাহলে আমাকে রেশিও চেয়েছে, তাহলে T1 is to T2 কত হওয়া উচিত? 16:9 হওয়া উচিত। অর্থাৎ তাদের মানে আমি এখানে মাস ধরে নিয়েছি, এটা বছরও হতে পারে, দিনও হতে পারে, ঘন্টাও হতে পারে, সেকেন্ড হতে পারে, মিনিটও হতে পারে। তোমাকে সময় চেয়েছে, তো অনুপাত কিন্তু এটাই হবে, 16:9 হবে। যদি দিন হিসেবে দেখি তাহলে 16 দিন 9 দিন, যদি সেকেন্ড হিসেবে দেখি 16 সেকেন্ড 9 সেকেন্ড, মিনিট হিসেবে দেখলে 16 মিনিট 9 মিনিট, ঘন্টা হিসেবে দেখলে 16 ঘন্টা 9 ঘন্টা, মাস হিসেবে দেখলে 16 মাস 9 মাস। বা 16 মাস 9 মাস বলাটাও ভুল, 32 মাস 18 মাসও হতে পারে, যে কোনো গুণিতক। তো যাই হোক, আমাদের রেশিওটা হবে 16:9। বোঝা গেছে? একটু রেসপন্স করতে হবে কষ্ট করে, তাহলে পরীক্ষার যে অবস্থা দেখছি। বোঝা গেছে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। বাকিরা? সৌনভ? হ্যাঁ স্যার।
হ্যাঁ স্যার। আচ্ছা, নাম্বার 2, root over p plus root over r equal to 9. p r স্বাভাবিক সংখ্যা, মাথায় রাখতে হবে p r স্বাভাবিক সংখ্যা। এটা কিন্তু ট্রায়াল অ্যান্ড এরর মেথডে হবে, তার কারণ হচ্ছে একটাই, যে আমাদের এখানে ভেরিয়েবল হচ্ছে দুটো বা আননোন হচ্ছে দুটো, whereas সমীকরণ কিন্তু একটা। তাহলে আননোন দুটো, সমীকরণ একটা, তাহলে ইকুয়েশন সলভ আমরা করতে পারবো না, এটাকে আমাকে অভেদ হিসেবে বার করতে হবে। তো তার আগে আমি একটুখানি ক্লারিফাই করে নিই। আমাকে দেওয়া আছে রুট ওভার পি প্লাস রুট ওভার আর ইজ ইকুয়াল টু 9, যেখানে একটা কথা বলেছে পি কমা আর এরা হচ্ছে স্বাভাবিক সংখ্যা। তাহলে এরা যদি স্বাভাবিক সংখ্যা হয়, তার মানেটা কি? মানেটা একটু বুঝে নিই। আমরা ক্লাস 9-এ সংখ্যা রেখা করেছিলাম, একটু মনে করে দেখো। এক মিনিট। তো এখানে পি আর বলেছে স্বাভাবিক সংখ্যা। তো স্বাভাবিক সংখ্যাটা কি? যদি আমরা ক্লাস 9-এ চলে যাই, আমরা প্রথমেই কিন্তু এই স্বাভাবিক সংখ্যা সম্বন্ধেই জেনেছিলাম। এবং স্বাভাবিক সংখ্যা কাকে বলে না, স্বাভাবিক সংখ্যা বলেছিলাম যে যে সমস্ত সংখ্যাগুলোকে গোনা যায়। গোনা যায় মানে হচ্ছে, যেমন কোন একটা বস্তু, একটা মাঠে একটা গরু ঘাস খাচ্ছে, তার মানে সেটা এক, দেখতে পাচ্ছি চোখে। একটা মাঠে দুটো গরু ঘাস খাচ্ছে 2, একটা মাঠে 3টে গরু ঘাস খাচ্ছে 3, মানে কখনোই কিন্তু কেউ 2.5খানা গরু ঘাস খাচ্ছে, 1.5খানা গরু ঘাস খাচ্ছে কেউ দেখবে না এটা। তাহলে যেহেতু এটা দেখবে না তারা, তাই এই সংখ্যাগুলো হচ্ছে স্বাভাবিক সংখ্যা। তাহলে মাথায় রাখতে হবে স্বাভাবিক সংখ্যা মানে হচ্ছে গণনযোগ্য, অর্থাৎ গোনা যায় এমন যে সংখ্যাগুলো। তাহলে চোখে আমাকে দেখতে হবে আগে, তবেই আমি তো গুনতে পারবো, আদারওয়াইজ তো গুনতে পারবো না। তাহলে এইভাবে যে সংখ্যাগুলো যাচ্ছে সেইগুলোকে স্বাভাবিক সংখ্যা বলছে। তাহলে পি আর আর এই স্বাভাবিক সংখ্যা। তাহলে এই যে এখানে যে আমি দাগ দিয়ে যে লিখেছি, এখানে দেখাই যাচ্ছে যে স্বাভাবিক সংখ্যা মানে শূন্য। শূন্যকে কি তাহলে স্বাভাবিক সংখ্যা বলা হয়? আমরা দেখেছিলাম যে শূন্য কিন্তু স্বাভাবিক সংখ্যা না। নয়। কেন শূন্য স্বাভাবিক সংখ্যা নয়? তার কারণ যদি আমাকে জিজ্ঞাসা করা হয় একটা ফাঁকা মাঠ দেখিয়ে, জিজ্ঞাসা করা হলো যে এই মাঠে কটা গরু ঘাস খাচ্ছে, আমরা কিন্তু কেউ উত্তর দিই না এটা যে মাঠে 0টি গরু ঘাস খাচ্ছে। আমরা কিন্তু উত্তর এটাই দিই যে মাঠে কোনো গরু ঘাস খাচ্ছে না, গণনযোগ্য নয়। তাহলে শূন্য কিন্তু গণনযোগ্য নয়, তার জন্য আমরা শূন্যকে কিন্তু স্বাভাবিক সংখ্যা বলি না। তাহলে এবার আমাকে অপশনে চলে যেতে হবে, তাছাড়া কোনো উপায় নেই আমাদের। কারণ একটু আগে বললাম যে এটা একটা আইডেন্টিটি হিসেবে ভাবতে হবে আমাকে। লক্ষ্য করো এ অপশনে কি দিয়েছে, লক্ষ্য করো P81 R0, P81 R0। তাহলে P এর জায়গায় আমি 81 বসাচ্ছি, R এর জায়গায় আমি 0 বসাচ্ছি। রুট ওভার 81 তো 9, 0 0, 9 এর সঙ্গে 0 যোগ করলে 9 হয়, রাইট। কিন্তু 0 এ কি স্বাভাবিক সংখ্যা? এই যে 0 এ কি না, স্বাভাবিক সংখ্যা? অস্বাভাবিক সংখ্যায় পড়েছে। স্বাভাবিক সংখ্যা নয়। তাহলে আমি আরেক জায়গায় 0 বসাতে পারবো না, তাহলে ফার্স্ট অপশনটা আমাদের হবে না। তাহলে নাম্বার বি আর নিশ্চয়ই আমাকে পুট করার দরকার নেই, কারণ পি 0 দিয়েছে, তাহলে পি এটা হবে না। এবার আমরা চলে আসি P5 R4। তাহলে পি এর জায়গায় যদি 5 বসানো হয়, আর এর জায়গায় যদি 4 বসানো হয়, পি এর জায়গায় যদি 5 বসানো হয়, আর এর জায়গায় যদি 4 বসানো হয়, রুট ওভার 5 তো রুট ওভার 5ই হয়, রুট ওভার 4 2 হয়, রুট 5 প্লাস 2 নিশ্চয়ই 9 হয় না। তাহলে আমাদের এই জিনিসটা হচ্ছে না, তাহলে এটাও আমরা পাবো না, তাহলে এটাও আমাদের আসছে না। তাহলে রইল বাকি কি? রইল বাকি আরেকটা, সেটা যদি বসানো যায় তাহলে নিশ্চয়ই দেখা যাবে কি হচ্ছে। তাহলে এখানে পির জায়গায় যদি আমি 25 পুট করি, আর এর জায়গায় যদি আমি 16 পুট করি, root over 25 that is 5, root over 16 that is 4, and that is equal to 9. তার মানে আমাদের আনসার কোনটা হচ্ছে? আমাদের আনসার কিন্তু নাম্বার ডি। বোঝা গেল? ওকে, হ্যাঁ স্যার। তো এই পেজটা সেভ হোক, নেক্সট পেজে যাই। এই পেজে জায়গা নেই আর। নাম্বার 3 থেকে আমরা তুলতে যাই। নাম্বার 3, তো
তো নাম্বার 3 কি বলছে? নাম্বার 3 বলছে যে কোন বৃত্তে ও কেন্দ্রগামী এ ও বি একটি ব্যাস, তাহলে আমাকে একটা বৃত্ত আঁকতেই হবে। পরীক্ষায় যারা দিয়েছো দেখছিলাম যে এরকম ভাবে যে জিনিসগুলো প্রশ্নগুলো আছে একদম সরাসরি উত্তর বসিয়ে দিচ্ছ, এমসিকিউ বলে। যেগুলো এমসিকিউ সেগুলো নাম্বার হয়তো পেয়েছো, বাট দুয়ের যে উত্তরগুলো সেগুলো কিন্তু শুধু উত্তর বসিয়ে দিলে নাম্বার পাওয়া যাবে না, মানে আমি দেবো না নাম্বার, তাই তাদেরকে নাম্বার দেওয়া হয়নি। আমি আর বলছি না, যেহেতু অনেকে পরীক্ষা দেয়নি এখানে আছে উপস্থিত, তাই কি হচ্ছে না হচ্ছে আমি বলছি না। আচ্ছা, তো নাম্বার 3 কি বলছে? কোন বৃত্তে ও কেন্দ্রগামী এ ও বি একটি ব্যাস, তাহলে আমাদের এ, এটা বি। হ্যালো স্যার। হ্যাঁ স্যার বলছি এই যে একের যে এমসিকিউ গুলো সেগুলোতে কি ক্যালকুলেশন দেখাতেই হয়? কি বললাম একটু আগে, যে নাম্বার 1 এর যে এমসিকিউ গুলো সেগুলো ক্যালকুলেশন দেখাবার দরকার নেই, বাট নাম্বার 2 এই যে শূন্যস্থান পূরণ করতে বলেছে ঠিক কথাই আমাদেরকে, কিন্তু উইদাউট এনি ক্যালকুলেশন আমরা কি করে শূন্যস্থান ভরাট করব? তাই কিন্তু নাম্বার পাওয়া যাবে না। পরিষ্কার? কি বললাম পরিষ্কার? হ্যাঁ স্যার। আচ্ছা, এবার আমাকে বলছে সি পরিধির উপর যে কোনো একটা বিন্দু, তো সি বিন্দুকে আমি যে কোনো জায়গায় নিতে পারি, যে কোনো জায়গায়, কোনো অসুবিধা নেই তাতে। কিন্তু আমাকে একটা জিনিস মাথায় রাখতে হবে, সিওবি বলেছে 45, ভেবে দেখো যদি আমি এখানে সি নিই, তাহলে সিওবি এই অ্যাঙ্গেলটা কি 40 ডিগ্রি মনে হচ্ছে দেখে? নিশ্চয়ই মনে হচ্ছে না, এটা অবটিউজ অ্যাঙ্গেল হয়ে যাচ্ছে, এটা স্থূলকোণ হয়ে যাচ্ছে। তাহলে আমাকে সিটা মোটামুটি এমন জায়গায় নিতে হবে যাতে বোঝা যায় যে সেটা একটা সূক্ষ্মকোণ। তো আমরা এই জায়গাটাই নিলাম, তাহলে এই হচ্ছে আমাদের সি হচ্ছে একটা বিন্দু, যে বিন্দুটা পরিধির উপরে কোথাও আছে, এবং এই অ্যাঙ্গেলটার ভ্যালু কত বলেছে? এই অ্যাঙ্গেলটার ভ্যালু বলে দিয়েছে আমাদেরকে 40 ডিগ্রি দিয়ে বলছে কি সিওবি 40, তাহলে এসিবি কত? এসিবি যদি পেতে হয় আমাদেরকে, তাহলে ন্যাচারালি আমাদেরকে যোগ করতে হবে। কাকে কাকে যোগ করতে হবে? আমাকে এসি যোগ করতে হবে, আমাকে বিসি যোগ করতে হবে। তো এসিবি কত? তো পরিষ্কার হিসেব যে এই যে টোটাল অ্যাঙ্গেলটা সেটা একটা অর্ধবৃত্তস্থ কোণ, মানে এই যে অ্যাঙ্গেলটা দিয়েছে 40টা বলার দরকার ছিল। একদম দরকার ছিল, মানে আমাদেরকে ডাইভার্ট করার জন্য এটা দিয়ে দিয়েছে, আর কিছুই না। তাহলে এখানে আমরা কি লিখবো? যে যেহেতু অ্যাঙ্গেল এসিবি একটি অর্ধ বৃত্তস্থ কোণ, সুতরাং এসিবির মান হচ্ছে কত ডিগ্রি? আমাদের 90 ডিগ্রি। উপপাদ্য আমরা জানি, উপপাদ্য অ্যাপ্লাই আমরা করতেই পারি, কোনো অসুবিধা নেই। তাহলে আনসার হচ্ছে ডি। নেক্সট ওয়ান, সাইন এ প্লাস সাইন বি দিয়েছে 2। চলে আসি নাম্বার 4। এক মিনিট। তো নাম্বার 4 কি বলছে? সাইন এ প্লাস সাইন বি ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের 2। তো লিখি আমরা, এই টাইপের অঙ্কগুলো কিন্তু আমরা করেছি আগে। আবার যদি আমরা দেখি যে আমরা যদি সাইনের যে এখানে আমরা লিখবো যে আমরা জানি যে সাইন সেটা যাই হোক, সাইন সেটা যাই হোক, মানে সাইন 30, সাইন 3000, সাইন 3 কোটি, সাইন হাফ, সাইন 0.6, হোয়াট এভার দ্য রেশিও, মানে যে কোনো অ্যাঙ্গেলের যদি আমরা সাইন নিই, তার ভ্যালু, যেহেতু মাধ্যমিকে পড়ছি আমরা, তার সবসময় মাথায় রাখতে হবে তার ভ্যালু 0 সমান 0 বড়, 1 সমান ব্যাকেট ছোট। যখন বড় হয়ে যাব, অর্থাৎ আমরা এখন ত্রিকোণমিতিতে আটকে আছি, যখন আমরা ত্রিকোণমিতি অপেক্ষক পড়বো তখন আমরা দেখবো যে সাইনের মান কিন্তু -1 থেকে +1 মধ্যে থাকে। কিন্তু এই মুহূর্তে আমরা এটা জানি, এটা তো আমরা জানি, কারণ সাইন 0 এর মান 0, সাইন 90 ডিগ্রির মান 1, 0 থেকে শুরু হয় 1 এ শেষ হয়। ভেতরে যে মানগুলো থাকে সব 0 থেকে 1 এর মধ্যেই মান, 0 এর পরে হাফ, তারপরে 1/√2, √3/2, দে অল আর বিলংস টু 0 to 1। তার মানে সাইনের মান সবসময় 0 থেকে 1 এর মধ্যে থাকে, এটা আমাকে মাথায় রাখতে হবে। তাহলে সেই রেসপেক্টে সাইন এ আর সাইন বি যোগ করেছি, আমার ভ্যালু এসছে 2। তাহলে আমরা এই ক্ষেত্রে বলতেই পারি দেয়ারফর সাইন এর যে মানটা, সেটা এটা যে এ কোণের মানটা যাই হোক না কেন সেটাও 0 থেকে 1 এর মধ্যে থাকবে,
এবং সাইন বি যে মানটা সেটাও 0 থেকে 1 এর মধ্যে থাকবে, এবং এদের যোগফল যদি 2 হতে হয় তার মানে আমাকে সাইন এর মানকে 1 হতেই হবে এবং সাইন বি এর মানকে আমাকে 1 হতেই হবে। এখন প্রশ্ন কেউ করতে পারে, স্যার কেন এরকম কেন হলো? আমি তো সাইন এর মান তো 1.5 ধরতে পারতাম, সাইন এর মান আমি 1.5 ধরতে পারতাম আর সাইন বি এর মান আমি হাফ ধরতে পারতাম, তাহলে তো 1.5 আর হাফ যোগ করলে তো 2 হচ্ছে, তো সেটা কেন হবে না? তার কারণ হচ্ছে এটাই। হ্যালো, তো এখন প্রশ্ন হচ্ছে আমি যদি এখানে 1.5 নিই, এখানে যদি হাফ নিই, তাহলেও তো স্যার 2 হচ্ছে, তাহলে কেন আমি 1 নেব? তার কারণ হচ্ছে এটাই যে যেহেতু এখানে সাইন, তাই তার মান এই যে যখনই 1.5 ধরছি এ কিন্তু অ্যালাউ করবে না, কারণ সাইনের মান সবচেয়ে বেশি 1 হয়, তার বেশি হতে পারে না। তার জন্য আমরা সাইন আর আবার যোগফল 2 হতে হবে। তাহলে আমি যদি ম্যাক্সিমাম ভ্যালু দুটোকে না নিই, সাইন এর ম্যাক্সিমাম ভ্যালু যদি না নিই, সাইন বি এর যদি ম্যাক্সিমাম ভ্যালুকে না নিই, তাহলে যোগফল কিন্তু আমি 2 পাবো না। বোঝা গেল? তাহলে সাইন এর মান যদি 1 হয়, তাহলে এখান থেকে আমরা সাইন এর কতর মান 1 জানি, 90 ডিগ্রির মান, তাহলে এর মান 90 ডিগ্রি। সিমিলার ওয়েতে তাহলে এখান থেকে বি এর মান কত, এখান থেকে বি এর মান 90 ডিগ্রি। তাহলে আমাকে কার ভ্যালু বের করতে বলেছে? আমাকে ভ্যালু বের করতে বলেছে সাইন a minus b, and therefore সাইন a minus b, and that is equal to সাইন 90 minus 90 সাইন 0, and সাইন 0 ভ্যালু হচ্ছে কত, 0। তাহলে আনসার হচ্ছে কত আমাদের? আনসার হচ্ছে আমাদের 0, অর্থাৎ নাম্বার সি। আচ্ছা স্যার, হ্যাঁ, বলছি যখন এই অঙ্কটা 2 নম্বরে দেবে তখন আপনি যেগুলো বললেন সেই কথাটা লিখতে হবে? একদম, আমি ওর জন্যই পুরো অঙ্ক লিখিয়ে করে দিচ্ছি, যা লিখিয়েছি এখানে ঠিক ততটুকু, বাদ যাবে শুধু এইটা, আচ্ছা, বাদ যাবে এইটা, আর এইগুলো তো বাদ যাবে, এটা বাদ যাবে। আমরা জানি এটা লিখতে হবে, সুতরাং এটা লিখতে হবে, এই লিখে কাজ করতে হবে। ঠিক আচ্ছা। আছে? আচ্ছা, নাম্বার 4। নাম্বার 4 কি বলছে দেখা যাক। নাম্বার 4 বলছে, সরি নাম্বার 4 তো নাম্বার 5। নাম্বার 5 বলছে একটা আয়তঘন আছে যার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা 5:4:3, আর বলেছে আয়তঘনকের কর্ণের দৈর্ঘ্য 10√2। তাহলে উচ্চতা কত প্রশ্ন করেছে আমাদেরকে। তো দৈর্ঘ্য প্রস্থ উচ্চতার অনুপাত যদি 5:4:3 হয়, তাহলে আমরা সেখান থেকে ধরে এটা নিতেই পারি যে ধরি দৈর্ঘ্য হচ্ছে আমাদের 5x মিটার, প্রস্থ হচ্ছে আমাদের 4x মিটার, আর উচ্চতা হচ্ছে আমাদের 3x মিটার। তাহলে বলেছে কর্ণের দৈর্ঘ্য, তা আয়তঘনকের কর্ণের সূত্র কি আমরা জানি, তাহলে সুতরাং বের করি। সুতরাং কর্ণের দৈর্ঘ্য আমাদের তরফ থেকে কর্ণের দৈর্ঘ্য বেরোচ্ছে, কি বেরোচ্ছে না, তো √, দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার প্লাস উচ্চতার স্কোয়ার, এত মিটার। কত হচ্ছে 25 16 41 9 50, 50 মানে হচ্ছে 5√2 আর x স্কোয়ারের জন্য 5√2x মিটার। তাহলে আমাদের তরফ থেকে আমরা কর্ণের দৈর্ঘ্য বের করলাম হচ্ছে এটা, আর ওরা কর্ণের দৈর্ঘ্য কত বলেছে? ওরা কর্ণের দৈর্ঘ্য বলেছে 10√2। তাহলে অ্যাকর্ডিং টু কোশ্চেন বা প্রশ্নানুসারে এই 5√2x দ্যাট ইজ ইকুয়াল টু কত, 10√2, √2 ক্যান্সেল হয়ে গেল, therefore x ইকুয়াল টু 2। যখনই x ইকুয়াল টু 2 পেয়ে গেলাম, আমাকে চেয়েছে উচ্চতা, তাহলে উচ্চতা আমি কত ধরেছি? উচ্চতা ধরেছি 3x, তাহলে 3 × 2 মিটার দ্যাট ইজ ইকুয়াল টু হচ্ছে কত না 6 মিটার। তো অপশন কোথায় আছে আমাদের দেখা যাক। অপশন আছে আমাদের অপশন বি। বোঝা গেল নিশ্চয়ই? আচ্ছা, লাস্ট ওয়ান নাম্বার 6, আশা করি হয়ে যাবে, আমাদের এইখানেই হয়ে যাবে আশা করি। তো এইখানেই করিয়ে দিচ্ছি আমি নাম্বার 6। নাম্বার 6 বলছে 5 5 স্কয়ার 25 30 √6 to 5 30 এই তথ্যগুলি সংখ্যাগুরু মান
তো আমরা এখানে আর এই 5 স্কোয়ার লিখছি না, সংখ্যাগুলো লিখছি তার পরিবর্তে 5 স্কোয়ার 25, again 25, then 30, root over 6 to 5, that means 25 and 30. তো আমরা জানি যে সংখ্যাগুলো মান বের করতে গেলে আমাদের আগে প্রথমে দেখতে হয় কি বেশি আছে সবচেয়ে। তো এখানে দেখা যাচ্ছে 25 আছে একটা, দুটো, তিনটে, আর 30 আছে দুটো, 5 আছে একটা। তাহলে সংখ্যাগুলো মান কত হওয়া উচিত? 25ই হওয়া উচিত। অপশন বি। বোঝা গেল নিশ্চয়ই? তো এই পেজটা আমরা সেভ করে নিই। স্যার হ্যাঁ, আরেকবার একটু বলবেন এটা সংখ্যাগুলোটা মানে কি করে বার করলেন? বলছি আমাদের এখানে যে দিয়েছে না, আমাদের এখানে যে সংখ্যাগুলো দিয়েছে, আমাকে তো এই সংখ্যাগুলোর মধ্যে তো সংখ্যাগুলো মান বের করতে বলেছে। আমাকে তো এই সংখ্যাগুলোর মধ্যে সংখ্যাগুলো মান বের করতে বলেছে। তা আমাকে যেহেতু এই সংখ্যাগুলোর মধ্যে সংখ্যাগুলো মানকে বের করতে বলেছে, তো প্রথমে দিয়েছে 5, তাহলে 5 লিখেছি। তারপরে দিয়েছে কত? 5 স্কোয়ার। 5 স্কোয়ার মানে কত? 25 তো। তারপরে 25 লিখেছি, তারপরে 30 লিখেছি, তারপরে রুট ওভার 625। রুট ওভার 625 মানে কত? 25 না? তারপরে 30। সংখ্যাগুরু মান মানেটা কি? সংখ্যাগুরু মানে যে সবচেয়ে বেশি আছে। তো এখানে সবচেয়ে বেশি কে আছে? জোর যার মুলুক তার। সংখ্যাগুরু মানে হচ্ছে তাই। তো সবচেয়ে বেশি আছে 25। 25 তিনটে আছে, 30 আছে দুটো, 5 আছে একটা। তাহলে সংখ্যাগুরু মান কত? 25। তো সেটাই লিখতে হবে। সেটা হয়ে গেল অঙ্ক। বোঝা গেল? তো হ্যাঁ স্যার। 2 থেকে বাকিগুলোকে আমরা তুলে নিই। 2 থেকে আমরা বাকিগুলোকে তুলে নিই। তুলে নিয়ে আমরা নেক্সট পেজে যাই। তো কি দিয়েছে? 2 এর 1, 2 এর 1, বার্ষিক একই সুদের হারে একই সময়ে একই মূলধনের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদ যদি একই হয় তাহলে সময়ের পরিমাপ হবে। এটা হচ্ছে একটা থিওরেম। তাই থিওরেম গুলোকে কিন্তু হ্যাঁ 1 বছর তো 1 বছর। ভেরি গুড। যেহেতু এটা একটা থিওরেম, তাই থিওরেমকে কিন্তু আমরা সরাসরি লিখতে পারি যে সময়ের পরিমাণ হবে 1 বছর। তার কারণ আমরা জানি যে এই অঙ্কটা একটু চেঞ্জ করে দিতে পারতো। এই যে বার্ষিক সুদের হার না বলে যদি এখানে বলতো যে বার্ষিক ওই ওটাকে কি বলে, বা 3 মাস অন্তর সুদের হারে যদি বলতো যে 3 মাস অন্তর একই সুদের হারে একই সময়ে একই মূলধনের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদ একই হলে, তাই সেই ক্ষেত্রে সময়ের পরিমাণ হতো কিন্তু 3 মাস। যেহেতু বার্ষিক 3 মাস অন্তর সুদের হার বলেছে, বার্ষিক 4 মাস অন্তর সুদের হার হলে 4 মাস, যেহেতু এখানে বার্ষিক বলেছে তাই 1 বছর। কারণ আমরা জানি যে চক্রবৃদ্ধি সুদটা নির্ণয় করা হয় তখনই যখন একবার সুদ ক্যালকুলেট হয়। যতক্ষণ পর্যন্ত না একবার সুদ আমরা ক্যালকুলেট করছি ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা তার উপরে আবার সুদ নির্ধারণ করতে পারছি না। আর তার উপরে সুদ নির্ধারণ করলে তবেই সেটাকে আমরা চক্রবৃদ্ধি সুদ বলছি। সুদের ওপরে যখন সুদ নির্ধারণ করছি, তো সুদের ওপরে সুদ নির্ধারণ করব কখন? যখন একবার সুদ হবে। তো এই ক্ষেত্রে আমাদের সুদ হচ্ছে কত? 1 বছর পর। তবে আমি সুদটা ক্যালকুলেশন করছি যে 1 বছরে আমার এত টাকা সুদ হলো, তারপরে আমি সেই সুদের উপরে সুদ নির্ধারণ করছি। তাই সেই ক্ষেত্রে আমার 1 বছর হচ্ছে পরিমাণটা। নিশ্চয়ই বোঝা গেল? নাম্বার 2 যেটা বলতে চেয়েছে যে কোনো দ্বিঘাত সমীকরণের একটা বীজ √2 হলে অপর বীজটি কত? এটাও একটা থিওরেম আছে, মনে রাখবে তোমরা যে কোনো তোমাদের বইতেও আছে দেখবে, কোনো দ্বিঘাত সমীকরণের কোনো বীজ, আমি উদাহরণ দিয়েই বোঝাই, কোনো বীজ ধরো আমাকে বললো যে একটা বীজ হচ্ছে a প্লাস রুট ওভার বি, যেখানে a b হচ্ছে স্বাভাবিক সংখ্যা। যদি a প্লাস রুট বি হয় তাহলে মাথায় রাখবে যে সুতরাং অপর বীজটি হবে এর পূরক যেটা, অর্থাৎ a মাইনাস রুট বি। মাইনাস a প্লাস রুট বি কিন্তু হবে না,
a মাইনাস রুট, অর্থাৎ অনুবন্ধীকরণীটাই কিন্তু সবসময় বীজ হয়, একটা দ্বিঘাত সমীকরণে দুটো বীজ হয়। তাহলে এই ক্ষেত্রে বলেছে একটা রুট টু, তা ডেফিনেট একটা তাহলে কত হওয়া উচিত? রুট টুর অনুবন্ধীকরণ মাইনাস মাইনাস রুট টু। তাহলে নাম্বার 2 হচ্ছে অপর বীজটি হবে কত? মাইনাস রুট। বোঝা গেল নিশ্চয়ই? নাম্বার 3, একই চাপের উপর বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের সর্বদা কি হয়? অর্ধেক। অর্ধেক। ভেরি গুড। তাহলে এই যে জিনিসগুলো থিওরেম, এইগুলো কিন্তু করে দেখাতে হবে না আমাদেরকে মেঘ। কি বলছি বোঝা যাচ্ছে? কিন্তু এই যে নাম্বার 4, এটা কিন্তু কোনো থিওরেম নয়, তাই একে আমাকে অবশ্যই করে দেখাতে হবে, আদারওয়াইজ কিন্তু নাম্বার দেবে না। সাইন থিটার মান কস থিটার মানের সমান, তার মানে সাইন থিটা ইজ ইকুয়াল টু কস থিটা। তাহলে সাইন থিটা ইজ ইকুয়াল টু কস থিটা দিয়ে আমাকে বলেছে থিটার মান ডিগ্রিতে বের করো। তাহলে প্রথম কথা, এটাকে আমরা কি লিখি? যখনই এরকম অঙ্ক থাকে তখন আমরা বলেছিলাম যে দুটোকে যে কোনো একটা কোণ অনুপাতে প্রকাশ করবে, হয় দুটোকেই সাইনে প্রকাশ করো বা দুটোকেই কসে প্রকাশ করো। বাঁ দিকে সাইনটা সাইন থাকলো, ডান দিকে যেটা কস থিটা আছে, আমরা যদি ওই পূরক কোণের যদি চ্যাপ্টার করি তাহলে কস থিটাকে আমরা 90 ডিগ্রি মাইনাস থিটা লিখতেই পারি। যখনই 90 ডিগ্রি মাইনাস থিটা লিখলাম তার দুদিকে সাইনটা অমিট হয়ে গেল, তাহলে এইখানকার কোণ হচ্ছে থিটা আর এখানকার কোণ হচ্ছে 90 মাইনাস থিটা। তাহলে 2 থিটা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি, দেয়ারফর থিটা ইজ ইকুয়াল টু 45 ডিগ্রি। এটা করে দেখাতে হবে। হ্যাঁ স্যার আমরা তো আচ্ছা, স্যার স্যার, এভাবেও লিখতে পারি, মানে স্যার সাইন 45 ভ্যালু আর কস 45 ভ্যালু তো একই, তা ওরা দিয়ে তো লেখা যায়। লেখা হ্যাঁ যায়, স্যার, এটা তো জানি। জানি। হ্যাঁ স্যার, এটা তো মানে প্রদত্ত ভ্যালুই থাকে, এটা 45 ডিগ্রি। একদম একদম একদম, কোনো ভুল নেই। কিন্তু একটু আগে একটা কথা আমি বলেছিলাম, এখন আমরা করছি ত্রিকোণমিতি, আর এরপর আমরা করবো ত্রিকোণমিতি অপেক্ষক। আমি ঠিক এইখানটাকে এরকম কিন্তু লিখতে পারি যে সাইন 45 ডিগ্রি কস 45 ডিগ্রি ইকুয়াল, ঠিক আছে, এই সাইন 45 ডিগ্রির যা মান হয় সাইন 180 মাইনাস 45 ডিগ্রির মান একই হয়, কস 45 ডিগ্রির মান যা হয় কস 180 প্লাস 45 ডিগ্রির মান একই হয়। তাহলে এই ক্ষেত্রে এটা কত স্যার আসতে বলছি, পারে? স্যার ক্লাস 10 এ তো কোনো অসুবিধা নেই না এরকম ভাবে করলে, এটা তো 11 এ। অসুবিধা নেই, কিন্তু আমাকে জিনিসটাকে বুঝতে হবে সেম হচ্ছে না কিন্তু। হ্যাঁ কি স্যার, সেটা বলছি তো বোঝা স্যার জানি, যাচ্ছে? কিন্তু সেই 11 এ। তাই এটা বেটার, তাহলে স্যার বেটার করে দেওয়া, ঠিক আছে। ওকে, নাম্বার 4 তো গেল, এটা তো 4 না, এটা 4। এবার আসছি 5। 5টা কি বলছে? বলছে যে 3 সেন্টিমিটার বাহু বিশিষ্ট দুটোই ঘনককে পাশাপাশি রাখলে যে আয়তঘন তৈরি হয় তার কর্ণের দৈর্ঘ্য কত? তাহলে আমাকে আগে একটুখানি এঁকে নিই, তাহলে বোধহয় আমাদের সুবিধা হবে বুঝতে। দুটো পাশাপাশি ঘনক, স্যার অ্যান্সার 3√6 কি? জানি না, হ্যাঁ, আমারও তাই বেরিয়েছে। দেখছি কি হচ্ছে। আচ্ছা, এবার আরেকটা ঘনককে আমাকে পাশাপাশি রাখতে হবে, তাহলে কি করে রাখবো? পাশাপাশি পাশাপাশি রাখতে হবে।
মোটামুটি অনেকটা এরকম ভাবতে পারি ছবিটা, মোটামুটি এরকম। তো এই পাশাপাশি দুটো ঘনককে রেখেছি। দুটো ঘনকেরই বাহুর দৈর্ঘ্য কত বলেছি? না, দুটো ঘনকেরই বাহুর দৈর্ঘ্য কিন্তু দিয়েছে 3 সেন্টিমিটার। তার মানে এটাও 3 সেন্টিমিটার, তাহলে এটাও 3 সেন্টিমিটার, তাহলে এটাও 3 সেন্টিমিটার, এটাও 3 সেন্টিমিটার। তাহলে ভেবে দেখো, এই যদি তুমি যদি টোটাল আয়ত ঘনকটার দিকে যদি তাকাও, এই টোটাল আয়ত ঘনকটার দিকে তাকাচ্ছ, পুরো হলুদ করে দিচ্ছে, তাহলে বুঝতে পারবে ব্যাপারটা যে কি বলতে চাইছি। এই টোটাল আয়ত ঘনকটার দিকে যদি আমরা তাকাই, তাহলে এই যে আয়ত ঘনকটা আমরা পেলাম, এই আয়ত ঘনকটার দৈর্ঘ্য কত হচ্ছে? তার মানে এই আয়ত ঘনকটার দৈর্ঘ্য হচ্ছে আমাদের হচ্ছে 6। দুটি ঘনককে পাশাপাশি রেখেছি, তাহলে প্রথম কথা এখানে লিখছি, দুটি ঘনককে, এটা আমি বোঝাবার জন্য লিখছি, নিজেদের বোঝার জন্য লিখছি, দুটি ঘনককে পাশাপাশি রাখলে একটি আয়ত ঘন পাওয়া যায়। আয়ত ঘন পাওয়া যায় হলো, যার দৈর্ঘ্য কত হচ্ছে দেখো, ছবি কি বলছে 3 3 6। যার প্রস্থ কত? প্রস্থ কিন্তু চেঞ্জ হবে না, প্রস্থ 3। যার উচ্চতা কত? উচ্চতাও কিন্তু চেঞ্জ নেই, উচ্চতাও 3। উচ্চতা মানে এটা, প্রস্থ মানে এটা বা এটা, দৈর্ঘ্যটা শুধু চেঞ্জ হচ্ছে। তো যেভাবেই রাখো না কেন, এবং এই কি চেয়েছে? তার কর্ণের দৈর্ঘ্য। তাহলে কর্ণের দৈর্ঘ্য বের করি। সুতরাং একটু আগে আয়তঘনকের কর্ণের সূত্র লিখে এসেছি, আগের পেজে ছিল। কর্ণের দৈর্ঘ্য হচ্ছে আমাদের কত হবে না, √, দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার প্লাস উচ্চতা স্কোয়ার, এত সেন্টিমিটার। 6 6 36, 3 3 9, 36 আর 9 45, 45 আর 9 কত হচ্ছে? 54। 6 9 54, অর্থাৎ 3√6 সেন্টিমিটার। হ্যাঁ, একদম ঠিক, যাদের 3√6 বেরিয়েছিল একদম ওটাই উত্তর। বোঝা গেল এটা? কর্ণ বলতে তো কোনটা আমরা জানি, কর্ণ বলতে কিন্তু যে কোনো একটা, মানে সে আমি এইখান থেকে এইটা যোগ করতে পারবো, এটা হচ্ছে আমাদের কর্ণ, বা এইখান থেকে ওইটা, এটা কর্ণ, বা এখান থেকে এটা, এটা কর্ণ, বা এখান থেকে এইটা, এইটা কর্ণ, এগুলো সব কর্ণ। যে কোনো একটা দৈর্ঘ্য বের করলে আমাদের কাজ শেষ হয়ে যায়। নাম্বার 6, 10টি ছাত্রের বয়সের গড় 10 বছর। 10টি ছাত্রের বয়সের গড় 10 বছর, এখানে হয়ে যাবে আশা করি। নাম্বার 6, 10টি ছাত্রের বয়সের গড় 10 বছর। প্রথম 9টি ছাত্রের বয়সের গড় 9 বছর। তাহলে দশম ছাত্রটির বয়স কত? এটা সেই ক্লাস 6 এর অঙ্ক, যবে থেকে গড় শুরু হয়েছে তবেকার অঙ্ক এটা আমার মনে হয়। আমি আর লিখছি না। প্রথম 10টি ছাত্রের মোট বয়স, যেহেতু 10টি ছাত্রের গড় বয়স 10 বছর, তাহলে আমি ওটা লিখবো, ওটা লেখার পর এটা লিখবো, প্রথম 10টি ছাত্রের মোট বয়স, সেটা কত হচ্ছে আমাদের না 10 × 10 এত বছর সমান সমান 100 বছর। তাই আমার কাছে 10 জন ছাত্র আছে, কার বয়স কত এটা আমরা জানি না, কিন্তু 10 জনের মোট বয়স 100 বছর, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। আবার প্রথম 9টি ছাত্রের বয়সের গড় 9 বছর, তাহলে একই রকম ভাবে প্রথম 9টি ছাত্রের মোট বয়স ওটা লিখবো, প্রথম 9টি ছাত্রের বয়সের গড় 9 বছর দিয়ে লিখবো। সুতরাং প্রথম 9টি ছাত্রের মোট বয়স 9 × 9 এত বছর,
সমান সমান 81 বছর। তাহলে আমাকে প্রশ্ন করেছে দশম ছাত্রের বয়স কত। তাহলে সুতরাং দশম ছাত্রের বয়স, এটা বোধহয় আমাকে বলতে পারতে তোমরা, স্যার করাতে হবে না, কিন্তু কেউই বললো না। এনিওয়ে, তো এই গেল আমাদের নাম্বার 2। বাকি অঙ্কগুলোকে নিয়ে আমরা পরের পৃষ্ঠায় যাই। আচ্ছা, নেক্সট নাম্বার 3 and 4 এর দুটো। আচ্ছা, তো আসি 3 এর 1, সত্যি না মিথ্যে। বার্ষিক সুদের হার না বাড়লেও চক্রবৃদ্ধি সুদ বৃদ্ধি পেতেই থাকবে। কনসেপচুয়াল সাম, একদম। কারণ বার্ষিক সুদ তো আমাকে বাড়বে, মানে প্রতি বছর সুদের উপরে সুদ হলে সুদটা বৃদ্ধি হতেই থাকবে, তাহলে ডেফিনেটলি এটা সত্যি। নাম্বার 2, এটা দ্বিঘাত করণী আর তার অনুবন্ধী করণীর যোগফল এবং গুণফল উভয়ই সর্বদা মূলদ সংখ্যা হবে। এটা হচ্ছে আমাদের একটা থিওরেম, এটা কিন্তু আমাদের একটা থিওরেম। ঠিক তার জন্যই কিন্তু আমরা এইটার জন্যই কিন্তু এইখানে ওই জিনিসটা বলি যে আমাকে যদি বলা হয় যে 3 + √5 এর অনুবন্ধী করণী কত, আমরা কিন্তু 3 + √5 এর অনুবন্ধী করণী কিন্তু লিখি 3 - √5। কেন? প্রশ্ন হচ্ছে আমি যদি -3 + √5 লিখতাম তাহলে আমার কি ক্ষতি হতো? ক্ষতি হতো কোথায়? না, ক্ষতি হতো এখানে যে অনুবন্ধী করণী হওয়ার শর্ত হচ্ছে যে এদের যে গুণফল, অর্থাৎ 3 + √5 এর সঙ্গে আমি 3 - √5 কে একবার গুণ করব, কত পাবো দেখব। আরেকবার 3 + √5 এর সঙ্গে আমি 3 - √5 কে যোগ করব, আমি কত পাচ্ছি দেখব। ঠিক সিমিলার ওয়েতে 3 + √5 এর সঙ্গে আমি -3 + √5 কে গুণ করব, কত পাচ্ছি দেখব। আরেকবার 3 + √5 এর সঙ্গে আমি -3 + √5 কে যোগ করছি, কত পাচ্ছি দেখব। তো আমরা যখন একে গুণ করছি, তাহলে আমরা কত পাচ্ছি দেখো হিসেব করে। আমরা পাচ্ছি 9 - 5 = 4। তাহলে এই 4 যে সংখ্যাটা পাচ্ছি এটা একটা মূলদ, একে 4/1 p/q আকারে প্রকাশ করা যায়। একে যখন যোগ করছি, যোগ করলে +√5 -√5 কেটে যায়, পাচ্ছি হচ্ছে 6। তাহলে এটাও কিন্তু একটা মূলদ সংখ্যা, কারণ একেও আমরা p/q আকারে প্রকাশ করতে পারি। and this is the definition basically, যে অনুবন্ধী করণী হওয়ার শর্তই হচ্ছে এই দুটো, যে যোগফল এবং গুণফল দুটোকেই মূলদ সংখ্যা হতে হবে। এখানে দেখো লক্ষ্য করে, যখন গুণ করছি √5² 5 - 9 -4, হ্যাঁ অবশ্যই মূলদ সংখ্যা, কোনো ভুল নেই। কিন্তু যখন তুমি যোগ করবে +√3 - 3 কেটে গেলে 2√5, 2√5 কিন্তু মূলদ সংখ্যা নয়, এটা কিন্তু অমূলদ সংখ্যা। তার জন্যই যদি 3 + √5 এর অনুবন্ধী করণী বলে, আমরা কিন্তু -3 + √5 লিখতে পারি না, আমাদেরকে লিখতে হয় 3 - √5। কারণটা হচ্ছে এটাই। তাহলে এই কারণটা, এটা একটা থিওরেম, অনুবন্ধী করণী হওয়ার শর্ত। তাহলে সেই শর্তটা এখানে ফুলফিল করছে নাকি দেখো। নাম্বার 2 বলছে একটা দ্বিঘাত করণী, দ্বিঘাত করণী বলতে এইটা, তার অনুবন্ধী করণী, তার মানে হচ্ছে এটা যোগফল এবং গুণফল উভয়ই সর্বদা মূলদ সংখ্যা হয়, যোগফল গুণফল সর্বদাই উভয় মূলদ সংখ্যা হয়। এটা সত্যি, তার জন্য সত্যি হচ্ছে, কিন্তু শর্তটা মেনটেন করছে বলে। তার নাম্বার 2 গেল। নাম্বার 3, 3টি অসমরেখ বিন্দু দিয়ে একটি মাত্র বৃত্ত অঙ্কন করা সম্ভব, তবে 2টি বিন্দু দিয়েও
একটি মাত্র বৃত্ত অঙ্কন সম্ভব? এটা মিথ্যা স্যার। কেন মিথ্যে? স্যার দুটো বিন্দু দিয়ে তো অসংখ্য বৃত্ত অঙ্কন করা সম্ভব। কেন? কেননা দুটো বিন্দু যদি সমরেখ বা হয় বা অসমরেখ হয়, আর তার চেয়ে বড় কথা, একটি বৃত্তের মধ্যে তো অসংখ্য বিন্দু অবস্থিত। হ্যাঁ, তাই তিনটে বিন্দু দিয়ে একটা বৃত্ত আঁকা যায়, এটা আমরা জানি, এটা সম্ভব। এই পর্যন্ত আমাদের কোনো ভুল নেই, এটা হচ্ছে আমাদের সূত্র, এটা আমরা জানি। এবং এটাকে আমরা করি কিভাবে? প্রমাণটা করি এরকম ভাবে যে যে কোনো তিনটে বিন্দু এরকম নিয়ে নেওয়া হলো, তো সেই তিনটে বিন্দুকে আমরা পরপর দুটোকে যদি এরকম ভাবে যোগ করে দিই, যোগ করার পর তারপরে আমরা কি করি না, তারপরে আমরা করি হচ্ছে যে আমরা একে লম্ব সমদ্বিখণ্ডিত করি, একে লম্ব সমদ্বিখণ্ডিত করি, একে লম্ব সমদ্বিখণ্ডিত করি, হয়ে গেল লম্ব সমদ্বিখণ্ডিত, মোটামুটি লম্ব সমদ্বিখণ্ডিত হয়ে গেল। একে লম্ব সমদ্বিখণ্ডিত করি, যেহেতু লম্ব সমদ্বিখণ্ডিত, ক্লাস 8 এ একটা সূত্র আছে যে একটা সরল রেখা, সরল রেখার বাইরে থেকে যত রেখাংশ অঙ্কন করা যায় তার মধ্যে হচ্ছে ওই লম্বের দৈর্ঘ্য হচ্ছে ক্ষুদ্রতম। তার মানে কি, এই বিন্দুটা থেকে এই বিন্দুটার যা ডিস্টেন্স হবে, এই বিন্দুটা থেকে এই বিন্দুটার দূরত্ব তাই হবে। আমি যদি এখানকার কোনো বিন্দুকে দেখি, তুমি ত্রিভুজ, তুমি সর্বসমতা দিয়েও প্রমাণ করতে পারো এই জিনিসটা, কোনো অসুবিধা নেই। ধরো দুটো ত্রিভুজকে নাও, এটা লম্ব সমদ্বিখণ্ডিত হয়ে গেছে 90, এটা এই দুটো বাহুর সমান, এটা 90, এটা সাধারণ বাহু, প্রতি ক্ষেত্রেই তাই, এটার সঙ্গে এটা সমান, এটা সাধারণ বাহু, এই দুটো 90, তুমি যে কোনো বিন্দু নাও না কেন, তাহলে তোমার এই বাহু দুটো সমান হতে বাধ্য। আমরা এটা বলতে পারি আমরা, যেটা সেটা হচ্ছে কোনো একটা রেখাকে যদি আমরা সমদ্বিখণ্ডিত করি, তাহলে সেই সমদ্বিখণ্ডকের উপর প্রত্যেকটা বিন্দু, এই যে দুটো প্রান্ত বিন্দু থেকে সমান দূরত্ব থাকে, তার প্রত্যেকটা থেকে সমান দূরত্ব থাকে, এটা আমরা বলতেই পারি। তো তার উপর ভিত্তি করে আমরা এবার কি করতে পারি না, এটা বলতে পারি যে যেহেতু এইখান থেকে এটার দূরত্ব এবং এইখান থেকে এটার দূরত্ব সেম, এটার থেকে এটার দূরত্ব, এটার থেকে এটার দূরত্ব সেম, আমরা বলতেই পারি। একটু আগে যে প্রপার্টিটা আমরা অ্যাপ্লাই করলাম সেই প্রপার্টিটা। আবার এটার সঙ্গে এটার দূরত্ব সেম বলতে পারি। তাহলে যে মাঝখানে যে তিনটে আছে, এটা তাহলে ব্যাসার্ধ, যে কোনো একটাকে যদি ব্যাসার্ধ ধরে আমরা অঙ্কন করে দিই বৃত্তটা, তাহলে সবকটাই ব্যাসার্ধ হবে। তাহলে তিনটে অসমরেখ বিন্দু দিয়ে কেবলমাত্র একটি বৃত্ত অঙ্কন করা যায়, কোনো সন্দেহ এতে নেই। কিন্তু ভেবে দেখো, আমি ধরো এই বিন্দু দুটোকে ভাবছি, তাহলে এই বিন্দু দিয়ে অলরেডি এই বৃত্তটা অঙ্কন হয়ে গেছে, কিন্তু একটা বৃত্ত অঙ্কন হয়ে গেছে। আমি আবার এরকম একটা বৃত্ত অঙ্কন করছি, দেখো এই বৃত্তটাও তো ওই দুটো বিন্দু দিয়েই যাচ্ছে। আবার এই বৃত্তটাও তো ওই দুটো বিন্দু দিয়েই যাচ্ছে, তার মানে দুটো বিন্দু দিয়ে কিন্তু একটি মাত্র বৃত্ত অঙ্কন সম্ভব নয়। তার মানে নাম্বার 3 যেটা ওরা বলতে চেয়েছে, নাম্বার 3টা তাহলে সত্যি নয়। তাহলে দেখো কতটা, তুমি যদি প্রথমটা দেখে কেউ লিখে দেয় একটি মাত্র বৃত্ত অঙ্কন সম্ভব, ব্যাস সঠিক মেরে দিল, উত্তর ভুল। তাই পুরোটা পড়তে হবে, ভালো করে রিয়েলাইজ করতে হবে কি বলতে চেয়েছে। তো তিনটে বিন্দু দিয়ে একটা বৃত্ত আঁকা যায়, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। এটা উপপাদ্য নয়, উপপাদ্য করানোর আগে আমি বলেছিলাম, করিয়ে দিয়েছিলাম। তাহলে দুটি বিন্দু দিয়েও একটি মাত্র বৃত্ত অঙ্কন সম্ভব, একটি মাত্র না, দুটি বিন্দু দিয়ে অসংখ্য বৃত্ত অঙ্কন সম্ভব, তাই এটা মিথ্যা। নাম্বার 4, নাম্বার 4 কি দেওয়া আছে, বলছে সাইনে এইটা cos এর থেকে বড় হয়, একটা রেস্ট্রিকশন দেওয়া আছে, বলছে যখন এর মানটা 0 থেকে 45 ডিগ্রির মধ্যে অবস্থান করে। এটা অ্যাকচুয়ালি ঠিক, মানে ঠিক বলতে তোমরা অ্যাকচুয়ালি এই জিনিসগুলো জানো না বলে একটু অসুবিধা হবে, তাই দেখো আমি বলছি তোমাদেরকে, একটু বোঝার চেষ্টা করো। অ্যাকচুয়ালি এই যে সাইনে, এগুলো তো একটা করে অপেক্ষক, এগুলো ফাংশন, এই প্রত্যেকটা ফাংশনকে না আমরা ছবি আঁকতে পারি, প্রত্যেকটা অপেক্ষকের একটা ছবি পাওয়া যায়। তো দেখো আমি এখানে মোটামুটি একটা ছবি আঁকছি তোমাদের সাইন। স্যার আপনি কি গ্রাফ আঁকছেন কি? একদম একদম। ধর এটা 90, আমি 90 পর্যন্তই যাই, আর 90 এর মাঝখানে থাকবে হচ্ছে আমাদের 45, 90 এর মাঝখানে থাকবে হচ্ছে আমাদের 45।
90 এর মাঝখানে থাকবে আমাদের 45। এবার দেখো লক্ষ্য করে সাইনের মান যখন 0, মানে আমরা অ্যাকচুয়ালি ধরছি কি, এইটাকে ধরছি 0 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, আর 0 আর 90 এর মাঝখানে কত আছে 45 ডিগ্রি। তুমি যদি সাইনের ভ্যালুগুলো যদি লক্ষ্য করতে করতে যাও, তাহলে দেখো সাইন 0 এর মান 0, তাহলে সাইন এখান থেকে স্টার্ট হচ্ছে, সাইন 0 এর মান 0, এরপর আসছে কত সাইন 30 আসছে, তারপরে সাইন 45, তারপরে দেন সাইন 60, তাহলে সাইন 0 0, সাইন 30টা 0 আর 45 এর একটু ওইদিকে চলে থাকবে, এইদিকে চলে, এটা 30, 45, 60, এটা এই কাছে থাকবে। তো এখানে মাঝখানে আছে কত 30 ডিগ্রি আছে, এখানে আছে 60 ডিগ্রি। তুমি যদি ভ্যালুগুলো জাস্ট শুধু যদি বোঝো, এইটাকে যদি আমরা +1 ধরি, এইটাকে যদি আমরা -1 ধরি, এটা যদি আমরা 0 ধরি, তাহলে 0 আর 1 এর মাঝখানে থাকবে কত হাফ, তো এটা হচ্ছে আমাদের হাফ, 0 আর 1 এর মাঝখানে আমাদের হাফ আছে। এবার যদি তুমি ছবিটাকে কনসিডার করো, তাহলে সাইন শুরু হচ্ছে কোথা থেকে, সাইন 0 থেকে শুরু হচ্ছে 0, এরপর সাইন 30 কোথায় আসবে হাফ, এখানে হবে, সাইন 45 1/√2, 1/√2 মানে মোটামুটি ওই তোমার হাফের থেকে একটু বেশি, মানে এরকম জায়গায় আসবে। দেন সাইন 60 √3/2, আর 2 উপরে উঠবে, এবং সাইন 90 হচ্ছে 1। তাহলে এই 0 এই বিন্দুগুলোকে তুমি যদি যোগ করে দাও, তাহলে মোটামুটি সাইনের গ্রাফটা এরকম ভাবে পাবে। এটা হচ্ছে যদি একটা মাইনাসের ঘর দেখান তাহলে স্যার বুঝতে সুবিধা হতো না। এখন মাইনাস যাবো না, আমি যা 0 থেকে 90 যাচ্ছি। এবার যদি আমি cos কে বুঝি, cos 0 শুরু হচ্ছে কোথা থেকে 1 থেকে, ভেবে দেখো cos 0 1, তারপরে cos 30 কত √3, মানে এরকম জায়গা থাকবে, যে sin 60 যেটা সেটা এখানে এরকম জায়গা থাকবে। তারপরে হচ্ছে তোমার 45, তার মানে এখানেই আসবে sin 45 cos 45 এর মান 1, তারপরে 60 এখানে আসবে, and then 90, মানে cosটা তুমি দেখো অনেকটা জিনিসটা কার্ভটা এইরকম ভাবে আসবে। এটা হচ্ছে আমাদের cos এর কার্ভ। তাহলে এটা হচ্ছে আমাদের sin এর কার্ভ, এটা হচ্ছে আমাদের cos এর কার্ভ। তাহলে এটা যদি 45 ডিগ্রি হয় এই সবুজটা, তাহলে দেখো সবুজ পর্যন্ত এটাকে sin, এটাকে cos, তাহলে sin 40 মানে এই পর্যন্ত কিন্তু cos এর মানটাই কিন্তু সবসময় বেশি, এই পর্যন্ত কিন্তু cos এর মানটাই বড় থেকে আসছে, sin ছোট থেকে উপরে উঠছে। তাহলে 45 পর্যন্ত কিন্তু cos এর মান sin এর মানের থেকে বেশি, 45 এর থেকে আবার sin এর মান বড় হয়ে যাচ্ছে, cos এর মান ছোট হয়ে যাচ্ছে। কিন্তু এখানে আমাকে কি বলেছে, যে sin এ গ্রেটার দ্যান cos এ, কিন্তু এর মানটা কার থেকে কার মধ্যে রেখেছে, 0 থেকে 45 ডিগ্রির মধ্যে রেখেছে, তাই কিন্তু এটা মিথ্যা, তাই এটা মিথ্যা। কিন্তু যদি আমাকে এই অপশনটার পরিবর্তে, এই দেখো মুখস্থ করা আর বোঝার মধ্যে পার্থক্য কি, এই অপশনটা আমাদেরকে এরকম দিল, মুখস্থ করে গেছে কেউ, স্যার বলে দিয়েছে মিথ্যে লিখে চলে এলো, কিন্তু তখন কিন্তু মিথ্যে হবে না, কারণ 45 থেকে 90 সেখানে তখন কিন্তু সত্যি হয়ে যাবে। তাহলে এই যদি কন্ডিশন হয় তাহলে সত্যি, কিন্তু যে কন্ডিশনটা দিয়েছে সেই কন্ডিশন অনুযায়ী কিন্তু মিথ্যে। বোঝা গেল? একটু রেসপন্স চাই, মুখ বধির হয়ে বসে থাকলে হবে না। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। নেক্সট নাম্বার 5, একটি লম্ব বৃত্তাকার চোঙ একই ব্যাসার্ধ ও একই উচ্চতার শঙ্কুর আয়তনের 3 গুণ। একটি লম্ব বৃত্তাকার চোঙ একই ব্যাসার্ধ একই উচ্চতার শঙ্কুর আয়তনের 3 গুণ। একদমই তাই, এটা সত্যি হবে। তার কারণ হচ্ছে এটাই যে আমরা জানি এটা, যে এই যদি আমাদের কোনো লম্ব বৃত্তাকার চোঙ হয়, এই যদি আমাদের কোনো লম্ব বৃত্তাকার চোঙ হয়, এই যদি আমাদের কোনো লম্ব বৃত্তাকার চোঙ হয়, তাহলে সেই লম্ব বৃত্তাকার চোঙের থেকে আমরা জানি এটাই, যে শঙ্কুটা কিন্তু পাওয়া যায় এইখান থেকে, যদি আমরা এই দুটোকে যোগ করে দিই তাহলেই কিন্তু শঙ্কু হয়ে যাচ্ছে। এবং আমাদের ওই কাগজ ফাগজ কেটে আমরা দেখতে পারি যে এই চোঙটার যে আয়তন হয়, শঙ্কুর আয়তন তার 3 ভাগের 1 ভাগ হয়। তাহলে এখানে বলেছে কি,
এখানে আমাদের বলেছে যে শঙ্কুর আয়তনের 3 গুণ হবে, তাহলে এটা ঠিকই বলেছে। তো আমরা নাম্বার 5 কি বলতে পারি, সত্যি বলতে পারি। তার জন্য কি বললাম বোঝা গেল। নাম্বার 6, ক্ষুদ্রতর সূচক ওজাইব এবং বৃহত্তর সূচক ওজাইবের ছেদবিন্দু ভুজকে মধ্যক বলে। না স্যার, মিথ্যা। এটা মধ্যমা বললে তাহলে ঠিক হতো। স্যার কোটিকে বলে না, এই হোক মধ্যমা। না, ভুজকেই বলে। মধ্যমা তো ভুজ দিয়েই হয়। মধ্যমা ভুজ দিয়ে, মধ্যমার মধ্য কি এক জিনিস? আমার কি না আছে? স্যার, হ্যাঁ, না স্যার, এক জিনিস না। এইটা হচ্ছে আমার যদি গ্রাফ হয়, তাহলে ক্ষুদ্রতর সূচক ওজাইবটা কিভাবে যায়? ক্ষুদ্রতর সূচক ওজাইবটা দেখা গেল এরকম ভাবে গেল, কম থেকে বেশির এরকম দিকে ভাবে গেল, যায়। আর বৃহত্তর সূচক ওজাইবটা এরকম ভাবে এলো। তাহলে আমরা কি করি, যে ছেদবিন্দুটা যেটা হয়, এখান থেকে লম্ব টানি, লম্ব টেনে এই যে পয়েন্টটা পাই, এই পয়েন্টটাকেই তো আমরা মধ্যমা বলি। তাহলে হ্যাঁ এই পয়েন্টটা তার মানে কি, ভুজটাই তো হচ্ছে। ধরো এই পয়েন্টটা হ্যাঁ যদি হ্যাঁ a,0 হয়, তাহলে ভুজটাকেই তো মধ্যমা বলা হয় নাকি? হ্যাঁ। But আর স্যার মধ্য কি? ঊর্ধ্বসীমা প্লাস নিম্নসীমা বাই 2। মধ্যক হচ্ছে যে আমার একটা যে শ্রেণী আছে, সেই শ্রেণীতে একটা নিম্ন সীমা আছে, একটা ঊর্ধ্বসীমা আছে, যে কোনো শ্রেণী, ধরো 5 থেকে 10 দিয়েছে, তাহলে এটা নিম্ন সীমা হচ্ছে 5, ঊর্ধ্বসীমা হচ্ছে 10, তাহলে মধ্যক বা মধ্যক মান সেটা কত হয়? 10 প্লাস 5 কে 2 দিয়ে ভাগ করলে যেটা, অর্থাৎ 7.5। বোঝা গেল? তার মানে আমরা যেটা বলতে পারি এখানে নাম্বার 6, তাহলে বলতে পারি মিথ্যা। তবুও I have a confusion about মধ্যক and মধ্যমান। সে কেন স্যার? আমাকে একটু দেখতে হবে যে এই দুটো সেম জিনিস নাকি। হ্যাঁ স্যার, এটা তো সেমই। যদি মধ্যক আর মধ্যমা, সেটা আমাদের দেখতে হবে বই, যে দুটো টার্মটা রয়েছে সেম। স্যার মধ্যক আর মধ্যমান জিনিসটা এক, কিন্তু মধ্যমাটা আলাদা। সেটা আমি দেখবো, তাই আমি কনফিউশনে রাখছি এখন। আপাতত আমি ফলস বলেই দিলাম ওটা, ঠিক স্যার আছে? অ্যান্সারেও ফলসই আছে। হ্যাঁ হ্যাঁ, স্যার অ্যান্সারেও ফলসই আছে। না আনসারে কি আছে সে দেখে লাভ নেই, আনসার কি আছে সে দেখে লাভ নেই, আনসারটা বড় কথা নয়, আনসারটা বড় কথা নয়, আমাদেরকে পরিষ্কার হতে হবে। যাই হোক, ঠিক আছে, কোনো অসুবিধা নেই, আমি দেখে রাখবো। আমি তবু ফলস বলেই দিলাম এটা। আমরা যাই নেক্সট পেজে। চারের এক কি বলছে, বার্ষিক 5% সরল সুদের হারে কত টাকার এক সপ্তাহের সুদ 7 টাকা হবে। তো বার্ষিক 5% সরল সুদের হারে কত টাকার হবে এক সপ্তাহের সুদ 7 টাকা হবে, তো আমরা ধরে নিই x টাকা। হ্যালো স্যার। হ্যাঁ বল। স্যার মধ্যক আর মধ্যমান দুটো একই স্যার। দেখলি আমাকে যা, হ্যাঁ স্যার, আমি দেখলাম। তাহলে তো ফলস ঠিকই আছে, অসুবিধা নেই। ধরি আসল x টাকা, তাহলে বার্ষিক 5% সরল সুদের হারে কত টাকার, ধরে নিচ্ছি x টাকার, এক সপ্তাহের সুদ 7 টাকা। তো তাহলে সুতরাং পি আর টি বলতে কিন্তু এখানে এক সপ্তাহ মানে 7 দিন, 7 দিন মানে তাকে আমাকে বছরে নিয়ে যেতে হবে, অর্থাৎ 365 দিয়ে ভাগ করতে হবে। স্যার হ্যাঁ, স্যার যদি 1/52 নি, 1/52, হ্যাঁ তাও হবে, 52। কোনো অসুবিধা নেই।
অ্যাকচুয়ালি তো অ্যাপ্রক্সিমেট 365 মানে 7 ইন্টু 352 365 মানে 364 হয়, তো একটা দিন আর কি ইয়ে থাকে, স্যার অসুবিধা উত্তর নেই, একই আসবে, স্যার উত্তর স্যার একই আসছে। উত্তর সেম আসবে। বলছি আমি না প্রথমে 1 মাসে নিয়ে গেছিলাম, 28 টাকা করে করেছিলাম, তখন হয়নি। তারপরে যেভাবে মেঘ বললো ওভাবে করেছি, তখন হয়েছে। হলো না কেন? তারপরে তারপরে মানে তারপরে হয়েছে, যেভাবে মেঘ বললো ওভাবেই করেছি পরের বার, তখন হয়েছে। কিন্তু প্রথমবার যখন 28 টাকা ধরে মানে করেছিলাম 52 তখন 52 সপ্তাহ দিয়ে? না, প্রথমবার 28 টাকা আর একের 12 বছর এভাবে করেছিলাম তখন। এক মাসে তো পুরোপুরি 4টে সপ্তাহ হয় না, 4 সপ্তাহ 2 দিন মতো হয়। না, তাহলে সেই ক্ষেত্রে তো 52 সপ্তাহ 1 বছর হয় না, না 52 সেখানে সপ্তাহ স্যার একদিন, একদিনের গ্যাপ থাকে না। ধরো একদিনটাও অনেক। মানে যদি আমি মানে এক সপ্তাহে 7 দিন করে ওই 4টে সপ্তাহ ধরে করি, তাহলে তো স্যার মানে বছরে প্রায় 24 দিন গ্যাপ হয়ে যাবে, প্রায় 1 মাসের গ্যাপ স্যার। কি উত্তর কি এটা আসছে? হ্যাঁ স্যার, 7280 অ্যান্সার। 7280, এখানে দেখ 7300 আসছে। 7280 অ্যান্সার। তো আমি বলবো এটাই করতে, কারণ দেখ রিভার্সটা দেখ 7280, তাই তো? আমি যদি 5% হারে 7 দিনের যদি সুদ বার করি, তাহলে আমি কি লিখবো? এখানে অবশ্য একটা কথা কি, সপ্তাহ দিয়েছে বলে ওটা করা যায়, এই কিছু জিনিস একটু গন্ডগোল হয়, তো এটাও ঠিক হবে, কিন্তু এটাকে যদি তুই 7 দিন করিস, মানে PRT by 100, এখানে 364, এখানে 365, কাটছে না কিন্তু, তাহলে 7 টাকা কিন্তু আসছে না, 7 টাকার থেকে কম হচ্ছে। কি বলছি বোঝা যাচ্ছে? কিন্তু হ্যাঁ 7300 স্যার। টাকা দিয়ে কিন্তু হবে। তো আমার মনে হয় যে আমাদের টার্গেট হচ্ছে বছরে নিয়ে যাওয়া, সপ্তাহ মানে 7 দিন, দিনকে নিয়েই কর, ওই 52 সপ্তাহ দিয়ে করার দরকার নেই, কারণ 52 সপ্তাহ দিলেও কিন্তু আমাদের সেখানে গন্ডগোল থাকছে, কারণ বছর মানে কিন্তু 365 দিন, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। ঠিক আছে? আচ্ছা, আচ্ছা স্যার। নাম্বার 2, মেহুলি এসছে আবার। নাম্বার 2 কি বলছে? নাম্বার 2 বলছে যে বার্ষিক সুদের হার 7% থেকে কমে 6% হয়ে যাওয়ায় কোনো ব্যক্তির ব্যাংকের বার্ষিক সুদ 1000 টাকা কমলে তাহলে আসল কত হচ্ছে। এটা সরাসরিও করা যায়, যে এই যে 7% থেকে 6% হচ্ছে, মানে 1% কমছে, তার মানে আমি এটা বলতে স্যার পারি 1 যে লাখ টাকা হবে। 1% ইকুইভ্যালেন্ট হচ্ছে 1000, তাহলে 100% ইকুইভ্যালেন্ট কত? ইকুইভ্যালেন্ট মানে তিনটে চিহ্ন, তিনটে সমান সমান দাগ দেওয়া হয়, হ্যাঁ, ইকুইভ্যালেন্ট মানে সমতুল্য, এখানে ইকুইভ্যালেন্ট মানে হচ্ছে সমতুল্য, তাহলে 100,000 টাকা মানে 1 লক্ষ টাকা। এরকম ভাবে স্যার বুঝতে পারলাম না, তাহলে আমরা সরাসরি করে ফেলবো। সরাসরি করে ফেলবো বলতে আমরা ধরে নেবো স্যার যে এরকম আসল, ভাবে করেছি স্যার। অসুবিধা নেই, বোঝার যদি বুঝতে হয় তাহলে পরিষ্কার ধরে নেবো যে আসল হচ্ছে x টাকা। তাহলে প্রথমে আমার কত পার্সেন্ট রেট অফ ইন্টারেস্ট ছিল? রেট অফ ইন্টারেস্ট ছিল আমাদের 7%, তাহলে প্রথম কথা লিখবো যে 7% সুদের হারে 1 বছরের সুদ হয় কত? 7% সুদের হারে 1 বছরের সুদ, and that is PRT by 100 থাকলো। আবার একই রকম ভাবে ওই 6% হারে
বছরের সুদ, সেটাও একই জিনিস, পি আর টি বাই 100। তাহলে এই যে সুদটা আগের সুদের থেকে কত টাকা কম, 1000 টাকা কম। তার মানে প্রশ্নানুসারে আমরা লিখতে পারি হচ্ছে এটা যে 7x by 100 minus 6x by 100 and that is equal to 1000। লসাগু 100, ওপরে 7x থেকে 6x বিয়োগ গেলে x, নিচের 100টা এদিকে চলে গেলে সে 100,000। একই, যাই যেটা খুশি করা যায়, এটা করলে ছোট হয়, এটা করলে একটু 2-3 লাইন বেশি হয়, এর চেয়ে বেশি কিছু না। তো এই হয়ে গেল আমাদের 4-এর 2। এই পেজটা আমরা সেভ করি। নেক্সট আমরা দেখি 4-এর বাকিগুলো, 4-এর 6 পর্যন্ত বেসিক্যালি। আচ্ছা, নাম্বার 3 কি বলছে? এই সমীকরণে একটি বীজ অপরটির অধিক হলে, অধিক নয়, এটা ভুল দেওয়া আছে, এটা আমিও বুঝতে পারিনি, এই জন্য পারিনি এটা। হ্যাঁ আমিও পারিনি। এটা হবে অনন্যক। অনন্যক হলে প্রমাণ করা হচ্ছে এটা। না না, অনন্যক নয়। আচ্ছা, আগে আমরা করি, ঠিক আছে, তারপর আমি চেঞ্জ করছি লেখাটা। তো নাম্বার 3, তো আমাদের ইকুয়েশনটা দিয়েছে ax² প্লাস bx। হ্যালো স্যার। হ্যাঁ স্যার আমার স্যার ক্লাসে যাই, বেরিয়ে যাবো। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। ধরি একটি আলফা আর আরেকটা হচ্ছে 2 আলফা। তার মানে এখান থেকে এটা পাই বীজদ্বয়ের যোগফল, দ্যাট ইজ মাইনাস বি বাই এ, আর বীজদ্বয়ের গুণফল সি বাই এ। তাহলে 2 আলফা স্কোয়ার পাচ্ছি সি বাই এ, আর এখান থেকে 3 আলফা পাচ্ছি মাইনাস বি বাই এ। তাহলে আলফা ইজ ইকুয়াল টু মাইনাস বি বাই 3a। এখানে যদি আলফার জায়গায় বসিয়ে দেওয়া যায় মানটা, বি বাই 3a তার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু সি বাই এ। তাহলে 2 ইন্টু বি স্কোয়ার বাই 9a স্কোয়ার ইজ ইকুয়াল টু সি বাই এ। একটা করে এ কাটছে, তাহলে আমাদের কি হচ্ছে, বি স্কোয়ার বাই সি ইজ ইকুয়াল টু 9a বাই 2, তাই পাচ্ছি কিন্তু। তাহলে এখান থেকে আমরা কি করছি, এখানে যেটা পাচ্ছি অ্যাকচুয়ালি পাচ্ছি 2b স্কোয়ার ইজ ইকুয়াল টু 9ac। এবার আমাদের কি কি দিয়েছে, আমাকে দিয়েছে যে b স্কোয়ার a, তাহলে a টাকে আমরা b স্কোয়ারের নিচে নিয়ে আসতে পারি, আর 2 টাকে আমরা 9c নিচে নিয়ে আসতে পারি। তাহলে আমরা কি লিখতে পারি, তাহলে সেই রেসপেক্টে লিখতেই পারি হচ্ছে এটা যে b স্কোয়ার বাই এই তো দিয়েছে নাকি, b স্কোয়ার বাই c, সরি, তার মানে আমরা c টাকে নিয়ে আসছি, b স্কোয়ার, এই c টাকে নিয়ে আসছি হচ্ছে b স্কোয়ারের নিচে, আর 2 টাকে নিয়ে যাচ্ছি 9 এর নিচে। তাহলে আমরা লিখতে পাচ্ছি therefore b স্কোয়ার বাই c is equal to 9a by 2। এটাই তো আমাকে প্রমাণ করতে দিয়েছিল। তাহলে আমরা কি ধরলাম, এখানে বীজটা হচ্ছে একটা আলফা ধরেছে আর একটা 2 আলফা, তার মানে একটি বীজ অপরটির, এটা হবে হচ্ছে আমাদের দ্বিগুণ, অপরটির দ্বিগুণ হলে প্রমাণ করা হচ্ছে এটা। ঠিক আছে, ওকে। নাম্বার 4 কি বলছে, একটি গাড়ির গতিবেগ আর সময়ের সম্পর্কটা দেওয়া আছে নিম্নরূপে। গতিবেগ ও সময়ের ভেদ সম্পর্ক নির্ণয় করি। তো
দেখতে পাচ্ছি এখানে যে এই জিনিসগুলোকে দিয়েছে 60 আর 2 গুণ করলে কত 120, 30 আর 4 গুণ করলে কত 120, 40 আর 3 গুণ করলে কত 120, 10 আর 12 গুণ করলে কত 120, 20 আর 6 গুণ করলে কত 120। ভেবে দেখো যে ধরো x টা হচ্ছে আমি গতিবেগ ধরছি x আর সময় ধরছি y, তাহলে গতিবেগ এবং সময় এরা যদি ব্যস্তানুপাতিক হয় তাহলে আমরা কি লিখতে পারি এখান থেকে x equal to some constant into 1/y, মানে কোন পরিপ্রেক্ষিতে আমি বলতে পারছি যে তারা ব্যস্তানু সম্পর্কে আছে। তাহলে xy is equal to k, মানে গতিবেগ এবং সময়ের গুণফলটা ধ্রুবক। দেখো এখানে প্রতি ক্ষেত্রে তাই গুণফলটা করে দেখালাম। 60 এর সঙ্গে 2 গুণ করলে 120, 30 এর সঙ্গে 4 গুণ করলে 120, 40 এর সঙ্গে 3 গুণ করলে 120। কি বলছি বোঝা যাচ্ছে? তাই আমরা এখানে বলতে পারি গতিবেগ ও সময়ের ভেদ সম্পর্কটা কি, যে গতিবেগ এরকম ভাবে লিখবে না, আমরা জিনিসটাকে এরকম ভাবে করব যে একটা দুটো এখানে আমাদের গতিবেগটা ধরেছি আমরা x আর সময়টাকে ধরেছি y। প্রথমে দিয়েছে 60, এখানে দিয়েছে 2, তারপরে 40, এই 30, 4, তারপরে হচ্ছে 40, 3, তারপরে হচ্ছে 10, 12, তারপরে হচ্ছে 20, ও 6। তাহলে এবার আমরা এখানে যেটা করব, নিচে যেটা করব সেটা হচ্ছে কি xy বের করব। তাহলে এখানেও 120, এখানেও 120, এখানেও 120, এখানেও 120 এবং এখানেও 120। তাই আমরা এখানে কি বলতে পারবো যে সুতরাং গতিবেগ ও সময়ের ব্যস্তভেদ সম্পর্ক, গতিবেগ ও সময়ের ব্যস্তভেদ সম্পর্ক আছে। বোঝা গেল? নাম্বার 5, একটি বৃত্তের একটি জ্যায়ের দৈর্ঘ্য 42 সেন্টিমিটার, ওই জ্যাটি 30 ডিগ্রি বৃত্তাংশস্থ কোণ তৈরি করে। বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য নির্ণয় করো। তো একটা বৃত্ত আঁকা যাক। বৃত্তের একটা জ্যায়ের দৈর্ঘ্য দেওয়া আছে, যে জ্যাটার দৈর্ঘ্য হচ্ছে 42 সেন্টিমিটার, যে জ্যাটার দৈর্ঘ্য 42 সেন্টিমিটার, ওই জ্যাটি 30 ডিগ্রি বৃত্তাংশস্থ কোণ তৈরি করে। কেন্দ্রস্থ কোণ কিন্তু বলেনি, বৃত্তাংশস্থ কোণ তৈরি করে। তার মানে বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য নির্ণয়। বৃত্তের পরিধির উপর কোনো বিন্দুর সাথে ওর কোণটা। তো নাম্বার 6 কি বলছে, 12 সেন্টিমিটার ব্যাসার্ধের একটি বৃত্তের বহিস্থ পি বিন্দু থেকে যে স্পর্শক অঙ্কন করা হলো তার দৈর্ঘ্য 16 সেন্টিমিটার। তো এই হচ্ছে আমার 12 সেন্টিমিটার ব্যাসার্ধের একটা বৃত্ত, সেই বৃত্তটার আমাকে বলেছে পি বিন্দু থেকে বাইরের একটা স্পর্শক অঙ্কন করলাম, তার দৈর্ঘ্য বলেছে 16। এই স্পর্শকটার দৈর্ঘ্য 16। আমরা যদি বৃত্তের কেন্দ্র থেকে এটা টানি, এটা হচ্ছে আমাদের 12, পি বিন্দুটি বৃত্তের কেন্দ্র থেকে কত দূরে আছে, তাহলে আমাকে বের করতে হবে কি, আমাকে বের করতে হবে কিন্তু এইটা ফাইন্ড আউট করতে হবে। তো নাম দিয়ে দিই, বৃত্তের কেন্দ্র ও পি বিন্দুতে আছে, পি এ স্পর্শক, 12 হচ্ছে তার ব্যাসার্ধ, এটা হচ্ছে 16, দেন
হ্যাঁ, হ্যাপি বার্থডে স্মিতা, বলো। আচ্ছা, তো আমাদের এখানে কি বলেছে যে OA OP এটা হচ্ছে, তাহলে এটা 90 ডিগ্রি আমরা জানি, আমাকে অতিভুজ বের করতে হবে, ভূমি জানি অতিভুজ জানি, তাহলে OP স্কোয়ার ইজ ইকুয়াল টু, আমরা কি লিখতে পারি এখানে, 16 স্কোয়ার প্লাস 12 এর স্কোয়ার, 16 স্কোয়ার কত হয় 256, 12 স্কোয়ার হচ্ছে 144, এটা যোগ করলে হচ্ছে আমাদের সম্ভবত 400, তাহলে OP is equal to root over 400, that is 20 সেন্টিমিটার। তাহলে এই হচ্ছে আমাদের ওই বিন্দু থেকে তার দূরত্ব, বোঝা গেল? হ্যাঁ স্যার। ওকে, তো আজকের ক্লাস আমি এখানে শেষ করছি।